আপনি কি সত্যি স্বাধীন? এক মুহূর্ত ভাবুন। এই মুহূর্তে আপনি যে ভিডিওটি শুনছেন, এটা কি আপনার সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত? নাকি আপনি কি সত্যি অন্য কিছু করতে পারতেন? হয়তো আপনি বলতে পারেন, অবশ্যই পারতাম। আমি চাইলে ভিডিওটা বন্ধ করে দিতে পারি। কিন্তু প্রশ্নটা একটু গভীর। আপনি কেন ভিডিওটা চালু করলেন? কেন এই বিষয়টি আপনার আগ্রহ জাগালো? এই সিদ্ধান্তটা কি আপনি নিয়েছেন, নাকি আপনার মস্তিষ্ক আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল? আধুনিক স্নায়ুবিজ্ঞানের কিছু পরীক্ষায় দেখা গেছে, মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেই সিদ্ধান্তের সাথে সম্পর্কিত মস্তিষ্কের কার্যকলাপ শুরু হয়ে যায় মানুষ সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আগেই। অর্থাৎ আমরা যখন বলি আমি সিদ্ধান্ত নিয়েছি, তখন হয়তো আমাদের মস্তিষ্ক ইতোমধ্যেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, আমরা কি সত্যি স্বাধীন, নাকি স্বাধীনতার অনুভূতিটাই আমাদের মস্তিষ্কের তৈরি একটি অভিজ্ঞতা? দর্শনশাস্ত্রের ইতিহাসে এটি সবচেয়ে পুরনো এবং গভীর প্রশ্নগুলোর একটি। যদি মানুষের স্বাধীন ইচ্ছা না থাকে, তাহলে নৈতিকতা কিভাবে কাজ করবে? দায়িত্বের ধারণা কিভাবে থাকবে? অপরাধ বা শাস্তির অর্থ কী? আর যদি স্বাধীন ইচ্ছা সত্যি থাকে, তাহলে সেটা কিভাবে কাজ করে একটি সম্পূর্ণ ভৌত মহাবিশ্বের মধ্যে? এই কঠিন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন দার্শনিক ও লেখক ড্যান বার্কার তার বিখ্যাত বই ফ্রি উইল এক্সপ্লেইনড। এখানে তিনি একটি চমকপ্রদ ধারণা তুলে ধরেন। তার মতে মানুষের স্বাধীন ইচ্ছা না পুরোপুরি বাস্তব, না পুরোপুরি মিথ্যা, বরং এটি একটি উপকারী বিভ্রম, একটি এমন ধারণা যা আমাদের মস্তিষ্ক তৈরি করে, কারণ এটি আমাদের জীবন, সমাজ এবং নৈতিক ব্যবস্থাকে কাজ করতে সাহায্য করে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝতে চেষ্টা করব ফ্রি উইল আসলে কি, ডিটারমিনিজম কি, বিজ্ঞান কি বলেছে এবং কেন স্বাধীনতার অনুভূতিটা এত শক্তিশালী। শেষ পর্যন্ত আমরা হয়তো এমন একটি জায়গায় পৌঁছাবো যেখানে স্বাধীনতা আর নিয়তির দ্বন্দ্ব একেবারে নতুনভাবে দেখা যায়। ইন্ট্রোডাকশন। মানুষের একটি খুব গভীর বিশ্বাস আছে। আমরা মনে করি আমরা নিজেরাই আমাদের সিদ্ধান্ত নিই। কিন্তু আপনি যখন চা বা কফির মধ্যে একটি বেছে নেন, যখন আপনি একটি বই পড়ার সিদ্ধান্ত নেন, যখন আপনি কারোর সাথে কথা বলেন, তখন মনে হয় এই কাজগুলো আপনার নিজের ইচ্ছা থেকেই এসেছে। এই বিশ্বাসটাই আমরা বলি ফ্রি উইল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মানুষের মস্তিষ্ক কী? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মস্তিষ্ক একটি জৈবিক অঙ্গ। এটি প্রায় ৮৬ বিলিয়ন নিউরনের একটি জটিল নেটওয়ার্ক। প্রতিটি চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত এই নিউরনগুলোর বৈদ্যুতিক ও রাসায়নিক কার্যকলাপের ফল। অর্থাৎ আমাদের প্রতিটি মানসিক অভিজ্ঞতার একটি শারীরিক ভিত্তি আছে। এখন প্রশ্নটা আরও জটিল হয়ে যায়, যদি প্রতিটি চিন্তা একটি শারীরিক প্রক্রিয়ার ফল হয়, তাহলে সেই প্রক্রিয়াগুলো কি আগের কারণ দ্বারা নির্ধারিত? যদি তাই হয়, তাহলে আমাদের সিদ্ধান্তগুলোও কি কারণ পরম্পরার একটি অংশ? এখানে আসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, ডিটারমিনিজম। ডিটারমিনিজম অনুযায়ী মহাবিশ্বে যা কিছু ঘটে সব কিছু আগের কারণের ফল। একটি ডমিনোর সারি কল্পনা করুন। প্রথম ডমিনো পড়লে পরবর্তী ডমিনো পড়ে, এভাবে একটির পর একটি। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের সিদ্ধান্তও হতে পারে একটি দীর্ঘ কারণ পরম্পরার অংশ। আমাদের জেনেটিক্স, আমাদের পরিবেশ, আমাদের অভিজ্ঞতা, আমাদের স্মৃতি সব কিছু মিলে আমাদের মস্তিষ্কের বর্তমান অবস্থা তৈরি করে, আর সেই অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত তৈরি করে। যদি বিষয়টা সত্য হয়, তাহলে একটি প্রশ্ন উঠতেই পারে, আমরা কি কখনো সত্যি অন্যভাবে সিদ্ধান্ত নিতে পারতাম? নাকি প্রতিটি সিদ্ধান্ত মহাবিশ্বের ইতিহাসের মধ্যেই আগে থেকে নিহিত ছিল? এই প্রশ্ন শুনে অনেকেই ভাবেন, তাহলে কি মানুষের কোনো স্বাধীনতা নেই? আমরা কি শুধু জৈবিক যন্ত্র? ড্যান বার্কার এই জায়গায় এসে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দেন। তিনি বলেন, এই পুরো বিতর্কটি প্রায় ভুলভাবে ফ্রেম করা হয়। মানুষ ভাবে দুটি সম্ভাবনা আছে, একটি আমাদের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা আছে, অথবা সব কিছু সম্পূর্ণ নিয়তির অধীন। কিন্তু বাস্তবতা সম্ভবত এর চেয়ে অনেক বেশি সূক্ষ্ম। মানুষের মস্তিষ্ক এমন একটি ব্যবস্থা যা একই সাথে কারণ দ্বারা প্রভাবিত, আবার সচেতন অভিজ্ঞতাও তৈরি করে। এই দুই স্তরের সম্পর্ক বোঝার চেষ্টা করাই এই বইয়ের মূল উদ্দেশ্য।
এই যাত্রায় আমরা দেখব স্বাধীনতার ধারণা কিভাবে তৈরি হয়, কেন আমরা স্বাধীন বলে অনুভব করি এবং কেন সেই অনুভূতি মানব সমাজের জন্য এত গুরুত্বপূর্ণ। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু দার্শনিক নয়, এটি মানুষের পরিচয়, নৈতিকতা এবং দায়িত্বের প্রশ্ন। আর তাই ফ্রি উইলের প্রশ্নটি মানব ইতিহাসের অন্যতম গভীর প্রশ্ন। এই যাত্রা শুরু করার আগে আমরা প্রথমে ফিরে যাব একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায়, একটি ছোট্ট শিশুর কাছে। কারণ অনেক সময় সবচেয়ে বড় প্রশ্নের উত্তর শুরু হয় সবচেয়ে ছোট পর্যবেক্ষণ থেকে। লিটিল ওয়ান, একটি ছোট্ট শিশুকে কল্পনা করুন, একেবারে নতুন মানুষ, এই পৃথিবীতে সদ্য এসেছে। সে এখনও ভাষা জানে না, সে নৈতিকতা বোঝে না, সে কোনো দার্শনিক ধারণাও বোঝে না, কিন্তু তবুও তার ভেতরে কিছু জিনিস কাজ করছে। ক্ষুধা লাগলে সে কাঁদে, অসুবিধা হলে সে প্রতিক্রিয়া দেয়, আর আরাম পেলে শান্ত হয়। এই প্রতিক্রিয়াগুলো কি তার স্বাধীন সিদ্ধান্ত? সম্ভবত নয়। এগুলো মূলত জৈবিক প্রতিক্রিয়া, যা বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে শিশুটি বড় হয়, সে শিখতে শুরু করে, সে বুঝতে শুরু করে। কিছু কাজ করলে কিছু ফল হয়। ধীরে ধীরে তার ভেতরে তৈরি হয় নতুন কিছু ক্ষমতা, পছন্দ করা, প্রত্যাশা করা, সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি। ধরা যাক একটি শিশু টেবিলে রাখা দুটি জিনিস দেখছে, একটি লাল বল এবং একটি নীল বল। সে কয়েক সেকেন্ড ধরে তাকিয়ে থাকে, তারপর হাত দিয়ে লাল বলটি তুলে নেয়। এই মুহূর্তে আমরা কি বলি? আমরা বলি সে লাল বলটি বেছে নিয়েছে। এটাই মানুষের ভাষায় চয়েস। কিন্তু যদি আমরা এই ঘটনাটিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বিষয়টি একটু অন্যরকম। শিশুটির মস্তিষ্কে তখন হাজার হাজার নিউরন সক্রিয়। তার চোখ থেকে আসা তথ্য, তার স্মৃতি, তার আগের অভিজ্ঞতা, তার মস্তিষ্কের বর্তমান রাসায়নিক অবস্থা সব মিলিয়ে একটি নিউরাল প্রক্রিয়া তৈরি করেছে। আর সেই প্রক্রিয়ার ফলেই তার হাত লাল বলটির দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যে ঘটনাকে আমরা বলছি পছন্দ, তা আসলে একটি জৈবিক প্রক্রিয়ার ফল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। শিশুটি ধীরে ধীরে শেখে, সে নিজে কাজ করতে পারে, সে বুঝতে শুরু করে। আমি চাইলে এটা করতে পারি, এই অনুভূতিটাই ধীরে ধীরে তৈরি করে একটি ধারণা, এজেন্সি। মানে আমি একটি কাজের কারণ। এই অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত শক্তিশালী। আমরা সবাই অনুভব করি আমরা আমাদের কাজের কর্তা, আমরা সিদ্ধান্ত নিই, আমরা নির্বাচন করি। কিন্তু প্রশ্নটি এখানেই, এই অনুভূতিটি কি পুরোপুরি বাস্তব, নাকি আমাদের মস্তিষ্কের তৈরি একটি অভিজ্ঞতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে পরিষ্কারভাবে বুঝতে হবে ফ্রি উইল বলতে আসলে কি বোঝায়। হোয়াট ইজ ফ্রি উইল? মানুষ যখন বলে আমার স্বাধীন ইচ্ছা আছে, তখন সাধারণত তারা একটি খুব নির্দিষ্ট ধারণা বোঝায়। সেই ধারণাটি হলো, আমি যখন কোনো সিদ্ধান্ত নেই, আমি চাইলে অন্যরকম সিদ্ধান্তও নিতে পারতাম। এটাকে দার্শনিক ভাষায় বলা হয় দ্য অ্যাবিলিটি টু ডু আদারওয়াইজ। অর্থাৎ একই পরিস্থিতিতে, একই অবস্থায় মানুষ ভিন্ন সিদ্ধান্ত নিতে পারত। উদাহরণ হিসেবে ভাবুন, আপনি একটি রেস্টুরেন্টে গেছেন, মেনুতে দুটি খাবার আছে, ভাত ও নুডলস। কিছুক্ষণ চিন্তা করে আপনি নুডলস অর্ডার করলেন। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যি ভাত অর্ডার করতে পারতেন? আমাদের সাধারণ অনুভূতি বলবে হ্যাঁ, অবশ্যই পারতাম। কিন্তু বিজ্ঞান এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। আপনার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আপনার মস্তিষ্কের অবস্থা ছিল একটি নির্দিষ্ট রকম। সেই অবস্থাকে প্রভাবিত করেছে আপনার ক্ষুধা, আপনার স্বাদ পছন্দ, আপনার আগের অভিজ্ঞতা, আপনার শরীরের রাসায়নিক অবস্থা, এমনকি আপনার সেই দিনের মুড। এই সব কিছু মিলেই তৈরি করেছে আপনার মস্তিষ্কের সেই মুহূর্তের অবস্থা। এখন যদি ঠিক একই অবস্থা আবার তৈরি করা হয়, তাহলে কি ফলাফল ভিন্ন হবে? এটাই মূল প্রশ্ন। অনেক দার্শনিক মনে করেন যদি মহাবিশ্ব সম্পূর্ণ কারণ দ্বারা পরিচালিত হয়, তাহলে একই পরিস্থিতিতে একই সিদ্ধান্তই হবে। অর্থাৎ অন্যভাবে করা সম্ভব ছিল। এই ধারণাটি হয়তো ভুল। কিন্তু এখানেই আরেকটি সমস্যা দেখা দেয়। যদি মানুষ সত্যি অন্যভাবে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আমরা কেন এত শক্তভাবে অনুভব করি যে আমরা স্বাধীন? আমরা কেন মনে করি আমি চাইলে অন্যভাবে করতে পারতাম?
এই অনুভূতিটা এত বাস্তব কেন? এখানে ড্যান বার্কার একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সমস্যা হলো আমরা ফ্রি উইল শব্দটি ব্যবহার করছি দুটি ভিন্ন স্তরে। একটি স্তর হলো পদার্থবিজ্ঞানের স্তর, যেখানে সব কিছু কারণ দ্বারা নির্ধারিত। আরেকটি স্তর হলো মানব অভিজ্ঞতার স্তর, যেখানে আমরা অনুভব করি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এই দুই স্তরকে আলাদা না করলে পুরো বিতর্কটাই জটিল হয়ে যায়, এবং এই কারণেই ফ্রি উইল নিয়ে বিতর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে। কিন্তু এই বিতর্কের পরবর্তী ধাপে যাওয়ার আগে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা বুঝতে হবে। যে ধারণাটি এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে সেটি হলো ডিটারমিনিজম। যদি প্রতিটি ঘটনা আগের কারণ দ্বারা নির্ধারিত হয়, তাহলে মানুষের সিদ্ধান্তের জায়গাটা কোথায়? এবং যদি ডিটারমিনিজম সত্য হয়, তাহলে স্বাধীন ইচ্ছা ধারণাটি আসলে কিভাবে কাজ করে? পরবর্তী অংশে আমরা দেখব ডিটারমিনিজম আসলে কি এবং কেন এটি ফ্রি উইল বিতর্কের কেন্দ্রে। হোয়াট ইজ ডিটারমিনিজম? ধরা যাক একটি সহজ দৃশ্য। একটি লম্বা টেবিলের ওপর সারি করে রাখা আছে ডোমিনোর টুকরো। আপনি প্রথম ডোমিনোটিকে আঙুল দিয়ে ঠেলে দিলেন। তারপর কি হয়? প্রথমটি পড়ে দ্বিতীয়টির ওপর, দ্বিতীয়টি পড়ে তৃতীয়টির ওপর। একটি একটি করে ছোট ঘটনার ফলে শুরু হয় একটি ধারাবাহিক প্রতিক্রিয়া। এই ধারণাটি ডিটারমিনিজম বোঝার একটি সহজ উপায়। ডিটারমিনিজম মূলত একটি বৈজ্ঞানিক ও দার্শনিক ধারণা। এর মূল বক্তব্য হলো, মহাবিশ্বে যা কিছু ঘটে সব কিছু আগের কারণের ফল। কোনো ঘটনাই সম্পূর্ণভাবে কারণ ছাড়া ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে থাকে একটি কারণ, আর সেই কারণের পেছনেও থাকে আরেকটি কারণ। এই ধারাটি চলতে থাকে। যদি আমরা পদার্থবিজ্ঞানের দিকে তাকাই, আমরা দেখতে পাই একই ধরনের একটি চিত্র। একটি বল যদি মাটিতে পড়ে, তার পেছনে আসে মাধ্যাকর্ষণ। একটি রাসায়নিক বিক্রিয়া ঘটলে তার পেছনে আসে সুনির্দিষ্ট অণুর বিন্যাস। একটি নিউরন যদি সক্রিয় হয়, তার পেছনে আসে বৈদ্যুতিক ও রাসায়নিক প্রক্রিয়া। অর্থাৎ প্রকৃতির প্রতিটি ঘটনা একটি কারণ পরম্পরার অংশ। এখন এই ধারণাটি যদি মানুষের মস্তিষ্কের ওপর প্রয়োগ করা হয়, তাহলে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মানুষের মস্তিষ্ক একটি জৈবিক অঙ্গ। এটি নিউরনের একটি বিশাল নেটওয়ার্ক। আমাদের প্রতিটি চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত এই নিউরাল নেটওয়ার্কের কার্যকলাপের ফল। যখন আপনি একটি সিদ্ধান্ত নেন আপনার মস্তিষ্কে, তখন অসংখ্য নিউরন সক্রিয়। এই নিউরনগুলোর কার্যকলাপ নির্ভর করে আপনার জেনেটিক বৈশিষ্ট্য, আপনার শৈশবের অভিজ্ঞতা, আপনার স্মৃতি, আপনার পরিবেশ, আপনার শরীরের রাসায়নিক অবস্থা ইত্যাদির ওপর। অর্থাৎ আপনার বর্তমান সিদ্ধান্ত আপনার পুরো জীবনের ইতিহাসের সাথে যুক্ত। এই দৃষ্টিকোণ থেকে দেখলে একটি সিদ্ধান্ত কখনোই শূন্য থেকে তৈরি হয় না। এটি একটি দীর্ঘ কারণ পরম্পরার অংশ। এটাই ডিটারমিনিজম এর মূল ধারণা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি সব কিছুই আগের কারণ দ্বারা নির্ধারিত হয়, তাহলে কি মানুষের কোনো স্বাধীনতা নেই? আমরা কি শুধু একটি জটিল জৈবিক যন্ত্র? অনেকেই ডিটারমিনিজম শুনে এই সিদ্ধান্তে পৌঁছে যান, কিন্তু এখানেই একটি সমস্যা আছে। কারণ ডিটারমিনিজম মানে এই নয় যে মানুষের অভিজ্ঞতা অপ্রাসঙ্গিক। মানুষ এখনও চিন্তা করে, মানুষ এখনও পরিকল্পনা করে, মানুষ এখনও সিদ্ধান্ত নেয়। প্রশ্নটি হলো, এই সিদ্ধান্তগুলো কিভাবে তৈরি হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক সময় আমরা একটি ভুল করি। আমরা মনে করি দুটি সম্ভাবনার মধ্যে একটিই সত্য। এই ভুল ধারণাটিকে বলা হয় ফলস ডাইকোটমি। ফলস ডাইকোটমি মানে দুটি বিকল্পকে এমনভাবে উপস্থাপন করা যেন দুটির মধ্যেই পুরো সত্য লুকিয়ে আছে। কিন্তু বাস্তবে অনেক সময় বাস্তবতা এই দুই বিকল্পের বাইরেও থাকতে পারে। ফ্রি উইল বিতর্কে এই ভুলটি খুবই সাধারণ। অনেকেই মনে করেন শুধু দুটি সম্ভাবনা আছে। প্রথমটি, মানুষের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা আছে, মানে আমাদের সিদ্ধান্ত কোনো কারণ দ্বারা নির্ধারিত নয়, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। দ্বিতীয়টি হলো সব কিছু সম্পূর্ণ নির্ধারিত, মানে মানুষের কোনো স্বাধীনতা নেই, আমরা কেবল একটি জৈবিক যন্ত্র। এই দুইয়ের অবস্থার একটি বেছে নিতে হবে, এমনটাই মনে করা হয়। কিন্তু ড্যান বার্কার বলেন এই পুরো বিতর্কটাই ভুলভাবে সাজানো, কারণ বাস্তবতা এতটা সরল নয়।
মানুষের সিদ্ধান্ত একই সাথে দুটি স্তরে বোঝা যায়। প্রথম স্তর, ভৌত স্তর। এখানে মস্তিষ্ক একটি জৈবিক ব্যবস্থা। এখানে নিউরন, রাসায়নিক পদার্থ এবং বৈদ্যুতিক সংকেত কাজ করছে। এই স্তরে ডিটারমিনিজম কাজ করতে পারে। দ্বিতীয় স্তর, মানব অভিজ্ঞতার স্তর। এখানে আমরা নিজেদেরকে দেখি একজন ব্যক্তি হিসেবে। আমরা চিন্তা করি, আমরা পরিকল্পনা করি, আমরা লক্ষ্য নির্ধারণ করি। এই স্তরে ডিসিশন এবং চয়েস শব্দগুলো অর্থবহ। সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা এই দুটি স্তরকে গুলিয়ে ফেলি। যখন আমরা ভাবি যদি মস্তিষ্ক একটি ভৌত ব্যবস্থা হয় তাহলে ব্যক্তিগত সিদ্ধান্তের কোনো মানে নেই। কিন্তু বাস্তবে একটি জটিল ব্যবস্থা একই সাথে একাধিক স্তরে কাজ করতে পারে। একটি উদাহরণ ভাবুন, কম্পিউটার। একটি কম্পিউটার ভেতরে কাজ করছে বৈদ্যুতিক সংকেত দিয়ে। কিন্তু আমরা যখন কম্পিউটার ব্যবহার করি আমরা বলি আমি একটি ফাইল খুললাম, আমি একটি ছবি এডিট করলাম, আমি একটি ইমেইল লিখলাম। এই ভাষা ভিন্ন স্তরের বর্ণনা। ভেতরের বৈদ্যুতিক সংকেতের সাথে এই অভিজ্ঞতার স্তরটি বিরোধী নয়। একই সাথে মানুষের মস্তিষ্ক ভৌত নিয়ম মেনে চললেও মানুষের সিদ্ধান্তের ভাষা অর্থহীন হয়ে যায় না। এখানেই বার্কার একটি গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যান। সম্ভবত ফ্রি উইল এবং ডিটারমিনিজম একটি সরল দ্বন্দ্ব নয়, বরং এরা একই বাস্তবতার দুটি ভিন্ন বর্ণনা। পরবর্তী অংশে আমরা দেখব এই দুটি স্তরকে বোঝার জন্য কেন লজিক্যাল লেভেলস ধারণাটি এত গুরুত্বপূর্ণ। লজিক্যাল লেভেলস। মানুষ যখন ফ্রি উইল নিয়ে বিতর্ক করে তখন একটি সাধারণ ভুল প্রায় ঘটে। আমরা ভিন্ন স্তরের ব্যাখ্যাকে একই স্তরে এনে ফেলি। এটাকে বোঝার জন্য একটি সহজ উদাহরণ ভাবুন। ধরা যাক আপনি একটি বই পড়ছেন। আপনি বলতে পারেন আমি একটি গল্প পড়ছি, এটি একটি অর্থবহ বর্ণনা। কিন্তু যদি একজন পদার্থবিজ্ঞানী একই ঘটনাকে বর্ণনা করেন তাহলে তিনি হয়তো বলবেন কাগজের অণুতে আলো প্রতিফলিত হচ্ছে, আপনার চোখের রেটিনায় ফোটন আঘাত করছে, সেই সংকেত স্নায়ুর মাধ্যমে আপনার মস্তিষ্কে যাচ্ছে। দুটি বর্ণনাই সত্য, কিন্তু এগুলো ভিন্ন লজিক্যাল লেভেলের ব্যাখ্যা। একটি হলো মানব অভিজ্ঞতার স্তর, আরেকটি হলো ভৌত প্রক্রিয়ার স্তর। এই দুই স্তর একে অপরের বিরোধী নয়, বরং তারা একই ঘটনার দুটি আলাদা দৃষ্টিভঙ্গি। ফ্রি উইল বিতর্কে সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা এই দুই স্তরকে গুলিয়ে ফেলি। ধরা যাক কেউ বলল মানুষ সিদ্ধান্ত নেয় না, কারণ সব কিছুই নিউরনের কার্যকলাপ। এই বক্তব্য আংশিকভাবে সত্য, কিন্তু এটি লজিক্যাল লেভেলের একটি ভুল। কারণ নিউরন দিয়ে আমরা যে স্তরে ব্যাখ্যা করছি তা হলো জৈবিক স্তর, আর সিদ্ধান্ত শব্দটি ব্যবহার করা হয় মনস্তাত্ত্বিক বা মানব অভিজ্ঞতার স্তরে। একটি জটিল ব্যবস্থা একাধিক স্তরে বোঝা যায়। একটি উদাহরণ নিন, আবহাওয়া। বায়ুমণ্ডলের প্রতিটি অণুর গতি পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে চলে, কিন্তু আমরা যখন আবহাওয়া বর্ণনা করি তখন বলি ঝড়, বৃষ্টি, বাতাস। এই শব্দগুলো অণুর গতির বিকল্প নয়, বরং এগুলো একটি উচ্চতর স্তরের বর্ণনা। একইভাবে মানুষের মস্তিষ্কে নিউরন কাজ করছে, কিন্তু সেই নিউরাল কার্যকলাপের একটি উচ্চতর স্তরের বর্ণনা হলো চিন্তা, ইচ্ছা ও সিদ্ধান্ত। এই স্তরে চয়েস বা ডিসিশন শব্দগুলো সম্পূর্ণ অর্থবহ, এবং এই কারণেই ড্যান বার্কার বলেন ফ্রি উইল বিতর্ক বোঝার জন্য লজিক্যাল লেভেলস ধারণাটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি বুঝতে পারি একই বাস্তবতা ভিন্ন স্তরে ব্যাখ্যা করা যায়, তাহলে ডিটারমিনিজম এবং ডিসিশন দুটি একই সাথে সত্য হতে পারে। এই উপলব্ধি আমাদের নিয়ে যায় পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ধারণার দিকে। মানুষের সিদ্ধান্ত আসলে কিভাবে তৈরি হয়? আমরা কি সত্যি প্রথমে সিদ্ধান্ত নেই তারপর কাজ করি, নাকি বিষয়টি একটু উল্টো? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বুঝতে হবে জাজমেন্ট কিভাবে কাজ করে। প্রোডাক্ট অফ জাজমেন্ট। আমরা সাধারণত মনে করি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি খুব সরল। প্রথমে আমরা ভাবি, তারপর আমরা সিদ্ধান্ত নিই, তারপর আমরা কাজ করি। কিন্তু বাস্তবতা সম্ভবত এতটা সরল নয়। ধরা যাক আপনি একটি দোকানে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দুটি বই। আপনি কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর একটি বই তুলে নিলেন। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কেন এই বইটি বেছে নিলেন, আপনি হয়তো বলবেন কারণ বিষয়টি আমার পছন্দ,
অথবা কারণ লেখককে আমি চিনি, এই ব্যাখ্যাটি আমরা পরে দিই। কিন্তু সিদ্ধান্তটা আসলে তৈরি হয়েছে আপনার মস্তিষ্কের ভেতরে একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে। আপনার স্মৃতি, আপনার আগের অভিজ্ঞতা, আপনার আগ্রহ, আপনার সেই মুহূর্তের আবেগ সব কিছু মিলিয়ে মস্তিষ্ক একটি মূল্যায়ন করে। এই মূল্যায়ন প্রক্রিয়াকে বলা যায় জাজমেন্ট। অর্থাৎ আমাদের সিদ্ধান্ত একটি বিচার প্রক্রিয়ার ফল। এটি শূন্য থেকে তৈরি হয় না, এটি তৈরি হয় আমাদের অভিজ্ঞতা, জ্ঞান এবং প্রবণতার উপর ভিত্তি করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে চয়েস আসলে একটি ফলাফল, এটি একটি প্রোডাক্ট অফ জাজমেন্ট। অর্থাৎ আমরা আগে বিচার করি, তারপর সিদ্ধান্তটি প্রকাশ পায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিচার প্রক্রিয়ার বেশিরভাগই সচেতনভাবে ঘটে না। মস্তিষ্কের অনেক কাজই অবচেতন স্তরে ঘটে। আমরা কেবল ফলাফলটি অনুভব করি। এটাই কারণ আমাদের মনে হয় আমরা হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিলাম, কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্ত তৈরির প্রক্রিয়া মস্তিষ্কে আগে থেকেই চলছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে। আমরা যখন বলি আমি সিদ্ধান্ত নিয়েছি, তখন আসলে আমরা একটি দীর্ঘ মানসিক প্রক্রিয়ার শেষ ধাপটি অনুভব করছি। এই উপলব্ধি ফ্রি উইলের ধারণাকে একেবারে নতুনভাবে দেখতে সাহায্য করে। কারণ যদি সিদ্ধান্তগুলো আমাদের বিচার প্রক্রিয়ার ফল হয়, তাহলে স্বাধীনতা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে ড্যান বার্কার আমাদের নিয়ে যান আরেকটি গুরুত্বপূর্ণ ধারণার দিকে। তিনি এটিকে বলেন হারমোনিক ফ্রি উইল। পরবর্তী অংশে আমরা দেখব এই ধারণাটি কী এবং কেন এটি ডিটারমিনিজম ও ফ্রি উইলের বিতর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। হারমোনিক ফ্রি উইল। ফ্রি উইল নিয়ে বিতর্ক সাধারণত একটি দ্বন্দ্বের মধ্যে আটকে যায়। একদিকে ডিটারমিনিজম, অন্যদিকে সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা। কিন্তু ড্যান বার্কার একটি ভিন্ন ধারণা প্রস্তাব করেন। তিনি বলেন সম্ভবত স্বাধীনতার ধারণাটিকে নতুনভাবে বোঝা দরকার। তিনি এই ধারণাটিকে বলেন হারমোনিক ফ্রি উইল। হারমোনিক শব্দটির অর্থ হল সামঞ্জস্য। এই ধারণা অনুযায়ী মানুষের সিদ্ধান্ত একই সাথে দুটি স্তরে বোঝা যায়। প্রথম স্তর মানুষের জৈবিক প্রক্রিয়া। এখানে নিউরন, রাসায়নিক সংকেত এবং পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করছে। এই স্তরে ডিটারমিনিজম কাজ করতে পারে। দ্বিতীয় স্তর মানুষের অভিজ্ঞতার স্তর। এখানে আমরা নিজেদেরকে একজন ব্যক্তি হিসেবে অনুভব করি। আমরা লক্ষ্য নির্ধারণ করি, আমরা পরিকল্পনা করি, আমরা বিকল্প বিবেচনা করি। এই স্তরে চয়েস বা ডিসিশন শব্দগুলো অর্থবহ। হারমোনিক ফ্রি উইল ধারণা বলছে এই দুটি স্তর একে অপরের বিরোধী নয়, বরং তারা একই বাস্তবতার দুটি দিক। একটি সহজ উদাহরণ ভাবুন, একটি সিম্ফনি অর্কেস্ট্রা। একটি অর্কেস্ট্রায় অনেকগুলো বাদ্যযন্ত্র থাকে। প্রতিটি বাদ্যযন্ত্র আলাদা শব্দ তৈরি করে, কিন্তু যখন তারা একসাথে বাজে তখন তৈরি হয় একটি সঙ্গীত। এই সঙ্গীতকে আমরা একটি সামগ্রিক অভিজ্ঞতা হিসেবে শুনি, কিন্তু সেই অভিজ্ঞতার ভেতরে আছে অসংখ্য পৃথক শব্দ। একইভাবে মানুষের মস্তিষ্কে অসংখ্য নিউরাল প্রক্রিয়া চলছে, কিন্তু সেই প্রক্রিয়াগুলোর সমন্বয় তৈরি করে একটি অভিজ্ঞতা, যাকে আমরা বলি ডিসিশন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ফ্রি উইল হয়তো কোনো রহস্যময় শক্তি নয়, বরং এটি একটি জটিল জৈবিক ব্যবস্থার উচ্চতর স্তরের বৈশিষ্ট্য, একটি ইমার্জেন্ট প্রপার্টি। যেমন জলের অণু আলাদাভাবে ভেজা নয়, কিন্তু অনেক অণু একসাথে হলে আমরা ভেজা অনুভব করি। ঠিক তেমনি নিউরনের কার্যকলাপ একসাথে মিলে তৈরি করতে পারে এজেন্সি এর অনুভূতি। এটাই হারমোনিক ফ্রি উইল এর ধারণা। এখানে ডিটারমিনিজম পুরোপুরি অস্বীকার করা হয় না, আবার মানুষের সিদ্ধান্তের অভিজ্ঞতাকেও অস্বীকার করা হয় না, বরং বলা হয় দুটি ধারণা একই সাথে সত্য হতে পারে ভিন্ন স্তরে। কিন্তু ফ্রি উইল নিয়ে আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, যেটিকে অনেক দার্শনিক সমর্থন করেন। এটিকে বলা হয় লিবারেশন ফ্রি উইল, এবং বার্কার মনে করেন এই ধারণার মধ্যেই একটি বড় সমস্যা লুকিয়ে আছে। তিনি এটিকে বলেন দ্য লিবারেশন ট্র্যাপ। লিবারেশন ফ্রি উইল বলতে সাধারণত বোঝানো হয় মানুষের সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীন। এটি কোনো পূর্ববর্তী কারণ দ্বারা নির্ধারিত নয়। অর্থাৎ একই পরিস্থিতিতে একজন মানুষ সত্যি ভিন্ন সিদ্ধান্ত নিতে পারত। এই ধারণাটি অনেকের কাছে আকর্ষণীয়,
কারণ এটি মানুষের স্বাধীনতাকে খুব শক্তভাবে রক্ষা করে। কিন্তু এখানে একটি গভীর সমস্যা আছে। ধরা যাক একটি সিদ্ধান্ত সত্যি কোনো কারণ দ্বারা নির্ধারিত নয়, তাহলে সেই সিদ্ধান্তটি কিভাবে তৈরি হলো? দুটি সম্ভাবনা থাকে। প্রথম সম্ভাবনা, সিদ্ধান্তটি সম্পূর্ণ এলোমেলো, মানে এটি একটি র্যান্ডম ঘটনা। কিন্তু যদি একটি সিদ্ধান্ত র্যান্ডম হয়, তাহলে সেটি কি সত্যি আপনার সিদ্ধান্ত? এটি একটি এলোমেলো ঘটনা, স্বাধীনতা নয়। দ্বিতীয় সম্ভাবনা, সিদ্ধান্তটি কোনো কারণে তৈরি হয়েছে, কিন্তু যদি একটি কারণ থাকে তাহলে সেটি ডিটারমিনিজম এর অংশ, অর্থাৎ দুটি পথই সমস্যা নিয়ে যায়। যদি সিদ্ধান্ত কারণ দ্বারা নির্ধারিত হয় তাহলে লিবারেশন ফ্রি উইল সত্য নয়, আর যদি সিদ্ধান্ত কারণ ছাড়া হয় তাহলে সেটি কেবল একটি র্যান্ডম ঘটনা। এই দ্বন্দ্বকে বলা যায় লিবারেশন ট্র্যাপ। এটি একটি ধারণাগত ফাঁদ, কারণ এটি এমন একটি স্বাধীনতার ধারণা তৈরি করে যা বাস্তবে সম্ভব নয়। এই কারণেই অনেক দার্শনিক মনে করেন আমাদের ফ্রি উইল ধারণাটিকে পুনর্বিবেচনা করা দরকার। সম্ভবত স্বাধীনতা মানে এই নয় যে আমাদের সিদ্ধান্ত সম্পূর্ণ কারণবিহীন, বরং স্বাধীনতা হতে পারে আমাদের নিজস্ব মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই উপলব্ধি আমাদের নিয়ে যায় পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ধাপে, যেখানে বার্কার পুরো বিতর্কের ওপর একটি সামগ্রিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেন। এই অংশটির নাম ভার্ডিক্ট। এতক্ষণ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা দেখলাম। ফ্রি উইল কী, ডিটারমিনিজম কী, লজিক্যাল লেভেলস কীভাবে কাজ করে এবং লিবারেশন ফ্রি উইল ধারণার সমস্যাগুলো। এখন প্রশ্ন আসে, শেষ পর্যন্ত এই বিতর্কের রায় কী? ড্যান বার্কার এখানে একটি সতর্ক কিন্তু স্পষ্ট অবস্থান নেন। তিনি বলেন, মানুষের সম্পূর্ণ স্বাধীন কারণহীন ইচ্ছা থাকার ধারণা যুক্তিগতভাবে টেকসই নয়। আমাদের সিদ্ধান্তগুলো সবসময়ই কিছু কারণের ফল, যেগুলো তৈরি হয় আমাদের মস্তিষ্কের গঠন, আমাদের অভিজ্ঞতা, আমাদের স্মৃতি, আমাদের জ্ঞান এবং আমাদের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে। এই অর্থে মানুষের সিদ্ধান্ত একটি ক্যাজুয়াল চেইনের অংশ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই উপলব্ধি মানে এই নয় যে মানুষের সিদ্ধান্ত অর্থহীন, কারণ মানুষের মস্তিষ্ক নিজেই এই ক্যাজুয়াল চেইনের একটি জটিল অংশ। যখন আপনি একটি সিদ্ধান্ত নেন, তখন সেই সিদ্ধান্ত তৈরি হয় আপনার নিজের চিন্তা, মূল্যায়ন এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ সিদ্ধান্তটি আপনার মস্তিষ্কেই তৈরি হয়েছে, এটি বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। এই কারণেই বার্কার বলেন, ফ্রি উইল নিয়ে বিতর্কের অনেক অংশ ভুলভাবে ফ্রেম করা হয়েছে। আমরা হয়তো ভুল প্রশ্ন করছি। আমরা জিজ্ঞেস করছি, মানুষ কি সম্পূর্ণ স্বাধীন? কিন্তু বাস্তব প্রশ্ন হতে পারে, মানুষ কি নিজের মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেয়? এবং এই প্রশ্নের উত্তর সম্ভবত হ্যাঁ। মানুষের সিদ্ধান্তগুলো কারণ দ্বারা প্রভাবিত, কিন্তু সেই কারণগুলোর একটি বড় অংশ মানুষের নিজের মস্তিষ্কের ভেতরে। এই দৃষ্টিকোণ থেকে মানুষ একটি সেলফ প্রসেসিং সিস্টেম। আমরা তথ্য গ্রহণ করি, আমরা তা বিশ্লেষণ করি, আমরা বিকল্পগুলো তুলনা করি, তারপর একটি সিদ্ধান্তে পৌঁছাই। এই প্রক্রিয়াটি পুরোপুরি যান্ত্রিক নয়, এটি জটিল, অভিযোজিত এবং শিক্ষণীয়। এই কারণেই মানুষ পরিকল্পনা করতে পারে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে, নিজের আচরণ পরিবর্তন করতে পারে। এই ক্ষমতাগুলোই মানুষের এজেন্সি এর ভিত্তি। তাই বার্কারের ভার্ডিক্ট খুব সরল নয়। তিনি বলেন, সম্পূর্ণ কারণহীন স্বাধীনতা নেই, কিন্তু মানুষের সিদ্ধান্ত নেওয়ার বাস্তব প্রক্রিয়াকে অস্বীকার করারও কোনো কারণ নেই। ফ্রি উইল হয়তো একটি রহস্যময় শক্তি নয়, বরং এটি একটি জটিল জৈবিক ব্যবস্থার কার্যকর বৈশিষ্ট্য। এবং এই উপলব্ধি আমাদের নিয়ে যায় একটি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে। যদি ফ্রি উইল সম্পর্কে আমাদের ধারণা বদলে যায়, তাহলে সমাজে তার প্রভাব কী হবে? আমরা কি তখনও দায়িত্ব, নৈতিকতা এবং আইনকে একইভাবে দেখব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বার্কার আলোচনা করেন সোশ্যাল ট্রুথ নিয়ে। সোশ্যাল ট্রুথ। ফ্রি উইল নিয়ে বিতর্ক শুধু দর্শনের বিষয় নয়, এটি সমাজের ওপরও গভীর প্রভাব ফেলে। কারণ আমাদের অনেক সামাজিক ধারণা এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে, মানুষ নিজের সিদ্ধান্তের জন্য দায়ী। আমরা যখন কাউকে প্রশংসা করি অথবা কাউকে দোষ দেই, আমরা ধরে নিই সে অন্যভাবে আচরণ করতে পারত। কিন্তু যদি ডিটারমিনিজম সত্য হয়,
তাহলে কি এই ধারণাগুলো ভেঙে পড়বে? ড্যান বার্কার বলেন, অবশ্যই নয়। কারণ সমাজে দায়িত্ব ধারণাটি শুধু দার্শনিক সত্যের উপর নির্ভর করে না, এটি একটি সোশ্যাল কনস্ট্রাক্ট, একটি সামাজিক ব্যবস্থা। সমাজ টিকে থাকার জন্য মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে হয়। আইন, নিয়ম, প্রশংসা, শাস্তি এসব আচরণকে প্রভাবিত করার উপায়। এগুলো একটি সামাজিক প্রযুক্তি। যেমন একটি ট্রাফিক সিগন্যাল। লাল আলো নিজে কোনো নৈতিক সত্য নয়, কিন্তু এটি একটি কার্যকর নিয়ম যা সড়ক ব্যবস্থাকে নিরাপদ রাখে। একইভাবে দায়িত্ব ও জবাবদিহিতা সমাজের একটি কার্যকর ব্যবস্থা। যখন আমরা কাউকে দায়ী করি, আমরা মূলত একটি বার্তা দিই, এই আচরণ গ্রহণযোগ্য নয়, এবং এই বার্তা মানুষের ভবিষ্যৎ আচরণকে প্রভাবিত করে। এই কারণে ডিটারমিনিজম সত্য হলেও দায়িত্ব ধারণা অর্থহীন হয়ে যায় না, বরং এটি একটি বাস্তব সামাজিক ভূমিকা পালন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। যদি আমরা বুঝি মানুষের আচরণ অনেক কারণের ফল, তাহলে আমরা হয়তো শাস্তিকে ভিন্নভাবে দেখব। শাস্তির উদ্দেশ্য তখন প্রতিশোধ নয়, বরং সমাজকে সুরক্ষিত রাখা, ক্ষতি কমানো এবং আচরণ পরিবর্তনের সুযোগ তৈরি করা। এই দৃষ্টিভঙ্গি আরও মানবিক হতে পারে, কারণ এটি মানুষকে একটি অশুভ ইচ্ছা হিসেবে দেখে না, বরং একটি জটিল ও সামাজিক ব্যবস্থার অংশ হিসেবে দেখে। এই উপলব্ধি আমাদের সামনে একটি গভীর সত্য তুলে ধরে। মানুষ সম্পূর্ণ স্বাধীন নয়, কিন্তু মানুষ সম্পূর্ণ অসহায়ও নয়। আমরা একটি জটিল কারণ প্রভাবের জগতে বাস করি, আর সেই জগতের মধ্যেই আমরা শিখি, বদলাই এবং সিদ্ধান্ত নিই। কিন্তু এখানেই প্রশ্ন শেষ হয় না, কারণ মানুষের মনে এখনও একটি অনুভূতি আছে, আমরা যেন সত্যিই স্বাধীন। এই অনুভূতিটি কোথা থেকে আসে এবং কেন এত শক্তিশালী? এই রহস্যের দিকে তাকাতেই বার্কার আমাদের নিয়ে যান পরবর্তী অংশে, রাইজিং সান। প্রতিদিন সকালে আমরা একটি অতি পরিচিত দৃশ্য দেখি। সূর্য ওঠে, আকাশ ধীরে ধীরে উজ্জ্বল হয়, পূর্ব দিগন্তে লাল আলো ছড়িয়ে পড়ে। আমরা বলি সূর্য উঠেছে, কিন্তু বিজ্ঞান আমাদের একটি সত্য জানায়, বাস্তবে সূর্য ওঠে না, পৃথিবী নিজ অক্ষে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণনের কারণেই আমাদের কাছে সূর্যকে ওঠা এবং ডোবা মনে হয়। অর্থাৎ আমাদের দৈনন্দিন ভাষা এবং বৈজ্ঞানিক বাস্তবতা একই জিনিসকে ভিন্নভাবে বর্ণনা করছে। তবুও আমরা প্রতিদিন বলি সূর্য উঠেছে। কেউ এটাকে ভুল বলে না, কারণ এই ভাষাটি আমাদের অভিজ্ঞতার স্তরে পুরোপুরি অর্থবহ। এখন প্রশ্ন হলো, আমরা কি এই ভাষা ব্যবহার করা বন্ধ করব? আমরা কি প্রতিদিন বলবো পৃথিবীর ঘূর্ণনের ফলে সূর্যের দৃশ্যমান অবস্থা পরিবর্তিত হয়েছে? সম্ভবত না, কারণ মানুষের ভাষা এবং অভিজ্ঞতা সবসময় পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ করে না। ড্যান বার্কার এই উদাহরণটি ব্যবহার করেন একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য। সম্ভবত ফ্রি উইলও ঠিক এমনই একটি ধারণা। আমরা অনুভব করি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা বেছে নিচ্ছি, আমরা অন্যভাবে করতে পারতাম। এই অভিজ্ঞতাটি বাস্তব, কিন্তু এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা আরও জটিল হতে পারে। যেমন সূর্য ওঠার অভিজ্ঞতা বাস্তব, কিন্তু তার পেছনে জ্যোতির্বৈজ্ঞানিক সত্য ভিন্ন। একইভাবে ফ্রি উইল এর অনুভূতি বাস্তব, কিন্তু তার পেছনের নিউরোবৈজ্ঞানিক বাস্তবতা আরও জটিল। এই উপলব্ধি আমাদের নিয়ে যায় একটি খুব গুরুত্বপূর্ণ ধারণার দিকে, যা এই বইয়ের কেন্দ্রীয় ধারণাগুলোর একটি। বার্কার এটিকে বলেন এ ইউজফুল ইলিউশন। ইলিউশন শব্দটি শুনলেই অনেকের মনে একটি নেতিবাচক ধারণা আসে, মনে হয় যা ইলিউশন তা মিথ্যা। কিন্তু বিজ্ঞান আমাদের দেখায় অনেক ইলিউশন আসলে খুব গুরুত্বপূর্ণ। মানুষের মস্তিষ্ক বাস্তবতাকে সরাসরি দেখে না, মস্তিষ্ক বাস্তবতাকে ব্যাখ্যা করে। উদাহরণ হিসেবে ভাবুন রং। পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে লাল বা নীল কোনো বাস্তব বস্তু নয়, বাস্তবে আছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো। আমাদের চোখ এবং মস্তিষ্ক সেই তরঙ্গদৈর্ঘ্যকে রং হিসেবে অনুভব করে। অর্থাৎ রং হলো মস্তিষ্কের তৈরি একটি অভিজ্ঞতা। কিন্তু আমরা কি বলি রং মিথ্যা? না, কারণ এই অভিজ্ঞতা আমাদের পৃথিবীকে বোঝার জন্য খুব কার্যকর। একইভাবে আমাদের গভীরতা অনুভূতিও একটি নির্মাণ। আমাদের দুই চোখ থেকে আসা তথ্যকে মস্তিষ্ক বিশ্লেষণ করে তিনমাত্রিক জগতের একটি অনুভূতি তৈরি করে। এই অনুভূতিও এক ধরনের মানসিক নির্মাণ, কিন্তু এটি অত্যন্ত দরকারি।
এটি ছাড়া আমরা পৃথিবীতে চলাফেরা করতে পারতাম না। ড্যান বার্কার বলেন, সম্ভবত ফ্রি উইলের অনুভূতিটিও এমনই একটি নির্মাণ। এটি হয়তো একটি কগনিটিভ ইলিউশন, কিন্তু এটি সম্পূর্ণ অর্থহীন নয়, বরং এটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই অনুভূতি আমাদের সাহায্য করে লক্ষ্য নির্ধারণ করতে, পরিকল্পনা করতে, নিজের আচরণের জন্য দায়িত্ব নিতে এবং ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে। যদি আমরা সম্পূর্ণভাবে অনুভব করতাম আমাদের কোনো এজেন্সি নেই, তাহলে হয়তো আমাদের আচরণ ভিন্ন হয়ে যেত। আমরা হয়তো পরিকল্পনা করার প্রয়োজন অনুভব করতাম না। এ কারণেই ফ্রি উইলের অনুভূতিটি মানুষের মস্তিষ্কে এত শক্তিশালী। এটি একটি মানসিক সরঞ্জাম, এটি একটি কগনিটিভ টুল, যা আমাদের জটিল সামাজিক জীব হিসেবে কার্যকরভাবে বাঁচতে সাহায্য করে। এই দৃষ্টিকোণ থেকে ফ্রি উইল হয়তো একটি রহস্যময় শক্তি নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি ব্যাখ্যা, একটি মানসিক মডেল, যা আমাদের মস্তিষ্ক তৈরি করেছে বাস্তবতার সাথে কার্যকরভাবে মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখানে একটি নতুন প্রশ্ন উঠে আসে, যদি ফ্রি উইল একটি ইউজফুল ইলিউশন হয়, তাহলে কি মানুষের দায়িত্ব ধারণাটিও একটি ইলিউশন? আমরা কি সত্যিই আমাদের কাজের জন্য দায়ী? এই প্রশ্নটি নিয়ে ড্যান বার্কার আলোচনা করবেন পরবর্তী অংশে। রেসপন্সিবিলিটি, দায়িত্ব। এখন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যদি সত্যি আমাদের সিদ্ধান্তগুলো আমাদের জিন, আমাদের পরিবেশ, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের মস্তিষ্কের জটিল রাসায়নিক প্রক্রিয়ার ফল হয়, তাহলে দায়িত্ব বলে কি কিছু থাকে? যদি আমরা পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত না নিই, তাহলে কি মানুষ তার কাজের জন্য দায়ী নয়? অনেকেই এখানে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ মনে হয় যদি ফ্রি উইল না থাকে তাহলে নৈতিকতা ভেঙে পড়বে, আইন ভেঙে পড়বে, সমাজ বিশৃঙ্খল হবে। কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? না। এখানে ড্যান বার্কার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা যদি বুঝি যে মানুষের আচরণ কারণের ফল, তাহলে দায়িত্বের ধারণা বাতিল হয়ে যায় না, বরং দায়িত্বের অর্থ বদলে যায়। আগে আমরা ভাবতাম মানুষ খারাপ কাজ করছে কারণ সে খারাপ, সে অন্যভাবে সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে নেয়নি। কিন্তু যদি আমরা বুঝি তার সিদ্ধান্ত এসেছে তার মানসিক অবস্থা, শৈশব, পরিস্থিতি এবং মস্তিষ্কের কার্যকলাপ থেকে, তাহলে আমরা কি করব? আমরা প্রতিশোধ নেব? না, আমরা চেষ্টা করব কারণগুলো বুঝতে। ঠিক যেমন চিকিৎসক রোগের কারণ খোঁজেন। যদি কেউ সহিংস হয়, আমরা শুধু শাস্তি নয়, বরং পুনর্বাসন, শিক্ষা এবং সামাজিক পরিবর্তনের কথা ভাবতে পারি। এভাবে দায়িত্বের ধারণা প্রতিশোধ থেকে সরে এসে উন্নতির দিকে যায়। সমাজের উদ্দেশ্য তখন হয় মানুষকে শাস্তি দেওয়া নয়, বরং ভবিষ্যতে ক্ষতি কমানো। এই দৃষ্টিভঙ্গি আসলে আরও মানবিক, কারণ তখন আমরা বুঝতে পারি মানুষ রোবট নয়, কিন্তু সে সম্পূর্ণ স্বাধীনও নয়। সে এক জটিল প্রক্রিয়ার ফল, আর সেই প্রক্রিয়াকে বোঝাই নৈতিকতার সবচেয়ে যুক্তিসঙ্গত পথ। দ্য ফিলিং অফ ফ্রি উইল, স্বাধীন ইচ্ছার অনুভূতি। এখন একটি সূক্ষ্ম প্রশ্ন, যদি ফ্রি উইল বাস্তবে না থাকে, তাহলে কেন আমাদের মনে হয় যে আমরা স্বাধীন? কেন আমরা অনুভব করছি আমি নিজেই সিদ্ধান্ত নিচ্ছি? এই অনুভূতিটা খুব বাস্তব। আপনি যখন চা নাকি কফি বেছে নেবেন, আপনার মনে হয় আপনি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত তৈরি করে আমাদের সচেতনতা বুঝে ওঠার আগেই। নিউরোসায়েন্সের বিভিন্ন গবেষণা দেখিয়েছে মস্তিষ্কের কিছু সংকেত আমাদের সচেতন সিদ্ধান্তের আগেই শুরু হয়। মানে আমাদের মস্তিষ্ক আগে থেকেই সিদ্ধান্তের প্রস্তুতি নেয়, তারপর আমরা অনুভব করি আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি। এই অভিজ্ঞতাকে বলা যায় একটি মানসিক গল্প। আমাদের মস্তিষ্ক নিজের কাজকে ব্যাখ্যা করার জন্য একটি গল্প তৈরি করে এবং সেই গল্পের নাম আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই অনুভূতিটা ভুল হলেও এটা অর্থহীন নয়, কারণ এই অনুভূতি আমাদেরকে পরিকল্পনা করতে সাহায্য করে। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি, আমরা বিকল্পগুলো তুলনা করি, আমরা সিদ্ধান্তের ফলাফল কল্পনা করি এবং এই পুরো প্রক্রিয়ায় আমাদের মনে তৈরি করে স্বাধীনতার অনুভূতি। ড্যান বার্কার এটাকে বলেন একটি বিউটিফুল ইলিউশন, একটি সুন্দর ভ্রম। যেমন সূর্যাস্ত দেখতে গেলে মনে হয় সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, বাস্তবে তা নয়, কিন্তু সেই দৃশ্য আমাদের অনুভূতিকে মিথ্যা করে না। ঠিক তেমনি ফ্রি উইল হয়তো বাস্তব স্বাধীনতা নয়,
কিন্তু সেই অনুভূতি আমাদের মানবিক অভিজ্ঞতার অংশ এবং সেই অনুভূতি আমাদেরকে নৈতিকতা, সৃজনশীলতা এবং সামাজিক সহযোগিতার দিকে চালিত করে। অ্যাজাম্পশনস, ধারণার ভিত্তি। ধরুন আপনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, ধরা যাক আজ রাতে আপনি বই পড়বেন নাকি ইউটিউব দেখবেন। আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে নাকি কিছু বিষয় এতে প্রভাব ফেলে? একটু ভেবে দেখুন। উদাহরণ দিই, আপনার মুড, আপনি ক্লান্ত কি না, আগে কি অভ্যাস ছিল, কোন বিষয় আপনার আগ্রহের, এই সব কিছু কি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে? এখন এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে। ড্যান বার্কার বলেন, আমরা যখন বলি আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সাধারণত একটি অনুমান করে নিই। সেটা হলো আমি চাইলে অন্যভাবে সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু প্রশ্ন হলো, যদি সব পরিস্থিতি একই থাকতো, একই মস্তিষ্ক, একই অভিজ্ঞতা, একই মুহূর্ত, তাহলে কি আপনি সত্যি ভিন্ন সিদ্ধান্ত নিতে পারতেন? এটা খুব গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন। এখন আপনার জন্য একটি ছোট্ট চিন্তার পরীক্ষা। ধরুন সময়কে পিছিয়ে নিয়ে যাওয়া হলো, ঠিক একই মুহূর্তে সব কিছু একই। আপনার কি মনে হয় ফলাফল বদলাবে? আপনার কি মনে হয়, হ্যাঁ নাকি না? ডেপথ পারসেপশন, গভীরতার উপলব্ধি। এবার আমরা এমন একটি উদাহরণ দেখি। আপনি কি কখনো 3D ছবি বা অপটিক্যাল ইলিউশন দেখেছেন? একটি সমতল ছবিতে হঠাৎ মনে হয় গভীরতা আছে, কিছু জিনিস সামনে, কিছু পেছনে। বাস্তবে কিন্তু ছবিটা পুরোপুরি সমতল, তবুও আপনার মস্তিষ্ক গভীরতা দেখে। কেন? কারণ মস্তিষ্ক কিছু সংকেত ব্যবহার করে। ছায়া, দৃষ্টিকোণ, আকারের পরিবর্তন। এই সংকেতগুলো থেকে মস্তিষ্ক গভীরতার ধারণা তৈরি করে। এখন একটা প্রশ্ন, যদি গভীরতা আসলে ছবিতে না থাকে তাহলে আমরা সেটা কেন দেখি? কারণ আমাদের মস্তিষ্ক বাস্তবতা সরাসরি দেখে না, বরং মস্তিষ্ক তথ্য থেকে একটি ব্যাখ্যা তৈরি করে। ঠিক এই ধারণাটাই পরে ফ্রি উইলের আলোচনায় ব্যবহার করা হয়। যেমন আমরা স্বাধীন সিদ্ধান্ত অনুভব করি, কিন্তু সেই অনুভূতিটা হয়তো মস্তিষ্কের তৈরি একটি ব্যাখ্যা। এখন আমি আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করি। আপনি কি কখনো এমন অপটিক্যাল ইলিউশন দেখেছেন যেখানে ছবি স্থির থাকলেও নড়ছে বলে মনে হয়? যদি দেখে থাকেন, তখন কি আপনি জানতেন যে সেটা আসলে নড়ছে না, তবুও চোখে নড়া লাগছিল? আপনার অভিজ্ঞতাটা মনে করুন। এ বিউটিফুল ইলিউশন, একটি সুন্দর ভ্রম। প্রথমে একটা সহজ প্রশ্ন, আপনি কি কখনো মরুভূমির মিরেজ বা রাস্তার ওপর পানির মতো ঝিলমিল দেখা ইলিউশন সম্পর্কে শুনেছেন? সেখানে কি সত্যি পানি থাকে? না, কিন্তু চোখে কেন দেখা যায়? কারণ আমাদের মস্তিষ্ক আলোর সংকেত থেকে একটি ব্যাখ্যা তৈরি করে। এই ধরনের বিষয় বোঝাতে ড্যান বার্কার একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন। তিনি বলেন, আমাদের ফ্রি উইলের অনুভূতি অনেকটা এমনই হতে পারে। মানে আমরা সত্যি অনুভব করি যে আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু এই অনুভূতিটা হয়তো বাস্তবতার সম্পূর্ণ প্রতিফলন নয়। এটা হতে পারে মস্তিষ্কের তৈরি একটি ব্যাখ্যা। এখন একটা ছোট্ট চিন্তার প্রশ্ন, যদি কোনো ভ্রম বাস্তব না হয় তাহলে কি সেটা পুরোপুরি অর্থহীন? চলুন একটি উদাহরণ দেখি। গভীরতার অনুভূতি, যেটা আমরা ছবিতে দেখি সেটা আসলে মস্তিষ্কের তৈরি, কিন্তু সেটা আমাদের দুনিয়া বুঝতে সাহায্য করে। ঠিক তেমনি ফ্রি উইলের অনুভূতিটাও হয়তো একটি বিউটিফুল ইলিউশন, ভুল নয় বরং উপকারী ব্যাখ্যা। ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। এখানেই অনেকেই একটি আপত্তি তোলেন। তারা বলেন, যদি সব কিছু কারণ দ্বারা নির্ধারিত হয় তাহলে সৃজনশীলতা কোথা থেকে আসে? চলুন এটাকে বিশ্লেষণ করি। একটা নতুন গান, একটা নতুন কবিতা বা একটি বৈজ্ঞানিক আবিষ্কার, এসব কি হঠাৎ শূন্য থেকে তৈরি হয়, নাকি এগুলো তৈরি হয় আগের জ্ঞান, অভিজ্ঞতা, স্মৃতি, কল্পনা এবং নতুন সংযোগ তৈরি করার ক্ষমতা থেকে? একটু ভেবে দেখুন, যখন একজন শিল্পী নতুন কিছু তৈরি করেন, তিনি কি পুরোপুরি কারণহীন কিছু তৈরি করেন, নাকি পুরনো ধারণাগুলোকে নতুনভাবে সাজান? নিউরোসায়েন্স অনুযায়ী সৃজনশীলতা অনেকটা এমন, মস্তিষ্কের বিভিন্ন ধারণা একসাথে নতুনভাবে যুক্ত হয়। মানে সৃজনশীলতা ডিটারমিনিজম এর বিরুদ্ধে নয়, বরং এটি ডিটারমিনিজম এর মধ্যেই ঘটে। কারণ আমাদের মস্তিষ্ক যত সমৃদ্ধ অভিজ্ঞতা পায় তত বেশি নতুন সংযোগ তৈরি করতে পারে। তাই প্রশ্নটা এখন এমন হয়, সৃজনশীলতা কি কারণহীন স্বাধীনতা থেকে আসে,
নাকি জটিল মস্তিষ্কীয় প্রক্রিয়া থেকে? এখানে আমি আপনাকে একটি ছোট্ট চিন্তার প্রশ্ন করি। ধরুন একজন সঙ্গীত শিল্পী নতুন সুর তৈরি করলেন। আপনার মতে সেই সুরটি খুব সম্ভবত এসেছে সম্পূর্ণ কারণহীন স্বাধীনতা থেকে, নাকি দীর্ঘ অভিজ্ঞতা, অনুশীলন এবং স্মৃতির সংযোগ থেকে? আপনি কোনটি বেশি যুক্তিসঙ্গত মনে করেন, প্রথমটি নাকি দ্বিতীয়টি? নিশ্চয় দ্বিতীয়টি। প্রাইভেট ফ্রি উইল, ব্যক্তিগত স্বাধীন ইচ্ছা। অনেক মানুষ মনে করেন ফ্রি উইল যদি বাস্তব না হয় তাহলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতাও নাকি নেই। কিন্তু এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। ড্যান বার্কার বলেন, পাবলিক ফ্রিডম এবং প্রাইভেট ফ্রি উইল এক জিনিস নয়। চলুন সহজ করে দেখি। ধরুন আপনি এখন চা খাবেন নাকি কফি খাবেন তা ভাবছেন। এই সিদ্ধান্তটি কোথায় তৈরি হচ্ছে? বাইরে? না, আপনার মস্তিষ্কের ভেতরে। আপনার স্মৃতি, অভ্যাস, স্বাদ এবং বর্তমান অবস্থার মধ্যে একটি প্রক্রিয়া চলছে। এ কারণে একে বলা হয় প্রাইভেট প্রসেস। এখন প্রশ্ন, এই প্রক্রিয়াটি কি সম্পূর্ণ কারণহীন? না, এটা নির্ভর করছে আপনার শরীরের অবস্থা, আগের অভিজ্ঞতা, পছন্দ ও পরিবেশের ওপর। কিন্তু তবুও সিদ্ধান্তটি আপনার ভেতরেই তৈরি হচ্ছে। এই অর্থে বলা যায় এটা আপনার সিদ্ধান্ত। অর্থাৎ ফ্রি উইল হয়তো সম্পূর্ণ স্বাধীন নয়, কিন্তু সিদ্ধান্তের প্রক্রিয়াটি ব্যক্তিগত। ইম্প্রোভাইজেশন, তাৎক্ষণিক সৃজন। এখন আমরা ফিরে আসি সঙ্গীত শিল্পীর উদাহরণে। যখন একজন জ্যাজ সঙ্গীত শিল্পী মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ সুর তৈরি করেন তাকে বলা হয় ইম্প্রোভাইজেশন। অনেকে মনে করেন এটাই নাকি তার ফ্রি উইলের প্রমাণ, কারণ এটা তো আগে থেকেই লেখা ছিল না। কিন্তু একটু বিশ্লেষণ করলে কি দেখা যায়? একজন দক্ষ সঙ্গীত শিল্পীর মস্তিষ্কে থাকে হাজার হাজার সুরের স্মৃতি, তাল ও হারমোনির জ্ঞান, দীর্ঘ অনুশীলন, আঙুলের পেশি স্মৃতি। মঞ্চে যখন তিনি নতুন সুর তৈরি করেন, আসলে তার মস্তিষ্ক এই সব উপাদানকে দ্রুত নতুনভাবে সংযোগ করছে। মানে এটা সম্পূর্ণ এলোমেলো নয়, বরং একটি জটিল কিন্তু নির্ধারিত প্রক্রিয়া। ঠিক যেমন ভাষা। আপনি যখন কথা বলছেন, আপনি কি আগে থেকেই প্রতিটি বাক্য লিখে আনেন? না, তবুও আপনি তাৎক্ষণিকভাবে বাক্য তৈরি করতে পারেন, কারণ আপনার মস্তিষ্ক ভাষার নিয়ম ও স্মৃতিকে ব্যবহার করতে পারে। এই কারণেই ইম্প্রোভাইজেশন দেখায় মানুষের আচরণ নির্ধারিত হলেও তা নমনীয় এবং সৃজনশীল হতে পারে। এখন একটা ছোট্ট প্রশ্ন আপনার জন্য। আপনি যখন হঠাৎ করে কোনো কথা বলে ফেলেন, ধরা যাক বন্ধুর সাথে কথোপকথনে, আপনার কি মনে হয় বাক্যটা সম্পূর্ণ হঠাৎ কারণবিহীনভাবে তৈরি হলো, নাকি আপনার ভাষা জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হলো? আপনি কোনটা বেশি যুক্তিসঙ্গত মনে করেন? আপনার উত্তরটা বলুন। অবশ্যই দ্বিতীয়টি। এখন আমরা এগোনোর আগে আরও একটি ছোট্ট চিন্তার প্রশ্ন করি। ধরুন আপনি জানেন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তবুও আমরা প্রতিদিনই বলি সূর্য উঠছে, সূর্য ডুবছে। এই ভাষাগুলো কি পুরোপুরি ভুল, নাকি বাস্তবতার পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যা না হলেও এটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য? একটু ভেবে দেখুন। ফ্রি উইল ইজ মিনিংফুল। ফ্রি উইল অর্থবহ। ড্যান বার্কার একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, যদিও সম্পূর্ণ ফ্রি উইল দার্শনিকভাবে সমস্যাযুক্ত, তবুও ফ্রি উইলের ধারণা অর্থহীন নয়। কারণ মানুষ সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা করে, ভবিষ্যৎ কল্পনা করে। এগুলো বাস্তব প্রক্রিয়া। ধরুন আপনি আগামীকাল একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন। আপনি কি করেন? পরিকল্পনা করেন, সম্ভাব্য ফলাফল ভাবেন, বিকল্পগুলোর তুলনা করেন। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা সাধারণভাবে বলি ডিসিশন মেকিং। এখন প্রশ্ন, এই প্রক্রিয়াটি কি বাস্তব? হ্যাঁ, এটা মস্তিষ্কের একটি বাস্তব, জৈবিক ও মানসিক কার্যক্রম। এই কারণেই যদিও সিদ্ধান্তগুলো কারণ দ্বারা প্রভাবিত, তবুও ফ্রি উইল শব্দটি ব্যবহার করা পুরোপুরি অর্থহীন নয়। এটা মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বোঝানোর একটি ব্যবহারিক ভাষা। হোয়াট ডু উই গেট ফ্রম ফ্রি উইল? ফ্রি উইল থেকে আমরা কি পাই? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ফ্রি উইল আংশিক ভ্রম বা ব্যাখ্যা হয়, তাহলে এর উপকার কি? একটু ভাবুন, যদি মানুষ বিশ্বাস করে যে তার সিদ্ধান্তের গুরুত্ব আছে, তাহলে সে কি করবে? ভবিষ্যৎ নিয়ে ভাববে, নিজের আচরণ মূল্যায়ন করবে, অন্যদের সাথে সহযোগিতা করবে। এই বিশ্বাস মানুষের মধ্যে তৈরি করে দায়িত্ববোধ। এছাড়াও ফ্রি উইলের ধারণা আমাদের সাহায্য করে নৈতিকতা গড়ে তুলতে,
আইন ব্যবস্থা তৈরি করতে, সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করতে। কারণ আমরা ধরে নিই মানুষ তার আচরণ পরিবর্তন করতে পারে, আর বিজ্ঞানও দেখায় মানুষের আচরণ পরিবর্তন করা সম্ভব। শিক্ষা, পরিবেশ এবং অভিজ্ঞতা মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এই অর্থে ফ্রি উইলের ধারণা একটি কার্যকর সামাজিক ধারণা। এটা হয়তো সম্পূর্ণ দার্শনিক স্বাধীনতা নয়, কিন্তু মানুষের সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমি আপনাকে একটি চিন্তার প্রশ্ন করি। যদি মানুষ বিশ্বাস করে যে আমার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই, তাহলে সমাজে কি ঘটতে পারে? আপনার মতে মানুষ তখন আরও দায়িত্বশীল হবে নাকি কম দায়িত্বশীল হবে? আপনার যুক্তিটা বলুন, তারপর আমরা শেষ অংশে প্রবেশ করব। কনক্লুশন। আমরা শেষ অংশে যাওয়ার আগে একটি ছোট্ট প্রশ্ন করি। এই বইয়ের পুরো আলোচনায় আমরা দেখলাম মানুষের সিদ্ধান্তের পেছনে কারণ কাজ করে, তবুও আমরা সিদ্ধান্ত নেওয়ার অনুভূতি পাই, আর সেই অনুভূতি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আপনার মনে কি হচ্ছে? ফ্রি উইল কি সম্পূর্ণ বাস্তব স্বাধীনতা, নাকি মানুষের মস্তিষ্কের একটি উপকারী ব্যাখ্যা? একটু ভেবে রাখুন, এই প্রশ্নটাই শেষ অংশের কেন্দ্র। ড্যান বার্কার যে ধারণাটি ধীরে ধীরে তৈরি করেন তার সারাংশ খুব সূক্ষ্ম। তিনি বলেন, মানুষের সিদ্ধান্তগুলো হঠাৎ শূন্য থেকে জন্মায় না। আমাদের প্রতিটি পছন্দ তৈরি হয় জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ, অভিজ্ঞতা, শিক্ষা এবং মস্তিষ্কের জটিল স্নায়বিক প্রক্রিয়ার মাধ্যমে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষের সিদ্ধান্ত কারণবিহীন নয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি সিদ্ধান্তগুলো কারণ দ্বারা প্রভাবিত, তবুও সেই সিদ্ধান্তের প্রক্রিয়াটি ঘটে আমাদের মস্তিষ্কের ভেতরেই। মানে আমরা যন্ত্র নই, কিন্তু আমরা সম্পূর্ণ কারণমুক্তও নই। মানুষের মস্তিষ্ক একটি অত্যন্ত জটিল ব্যবস্থা। এই ব্যবস্থা তথ্য গ্রহণ করে, স্মৃতি ব্যবহার করে, ভবিষ্যৎ পরিকল্পনা করে এবং তারপর সিদ্ধান্ত তৈরি করে। এই প্রক্রিয়াটাকেই আমরা সাধারণভাবে বলি সিদ্ধান্ত নেওয়া। এই কারণেই ফ্রি উইল শব্দটি পুরোপুরি বাতিল করার দরকার নেই, বরং এটাকে বোঝা দরকার একটি মানবিক অভিজ্ঞতার ভাষা হিসেবে। ভাবুন এক মুহূর্ত, যদি আমরা সত্যি বুঝতে পারি মানুষের আচরণ হঠাৎ জন্মায় না, বরং কারণের ধারাবাহিকতা থেকেই তৈরি হয়, তাহলে হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। হয়তো আমরা কম প্রতিশোধপরায়ণ হব, হয়তো আমরা মানুষের ভুলকে খারাপ চরিত্র বলে ব্যাখ্যা না করে তার পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করব। কারণ তখন আমরা বুঝব মানুষকে পরিবর্তন করতে চাইলে মানুষকে দোষারোপ নয়, বুঝতে হয়। বিজ্ঞান আমাদের দেখায় মানুষের মস্তিষ্ক পরিবর্তনশীল। শিক্ষা, অভিজ্ঞতা এবং পরিবেশ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, আর এই উপলব্ধি থেকেই জন্ম নিতে পারে একটি আরও মানবিক সমাজ, যেখানে নৈতিকতা দাঁড়ায় ভয় বা শাস্তির উপর নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি এবং যুক্তির ওপর। শেষে প্রশ্নটা আপনার কাছেই ফিরে আসে, আপনি কি সত্যিই সম্পূর্ণ স্বাধীন, নাকি আপনি একটি জটিল মহাবিশ্বের অসংখ্য কারণের ধারাবাহিকতার অংশ? সম্ভবত সত্যটা মাঝামাঝি কোথাও। আমরা হয়তো সম্পূর্ণ মুক্ত নই, তবুও আমরা চিন্তা করতে পারি, শিখতে পারি এবং নিজের আচরণ তৈরি করতে পারি। আর হয়তো এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।